আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর। গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনী সহ অর্থ বিল 2026 সংসদে পাস। তিস্তা প্রকল্প নিয়ে ভারতকে কড়া জবাব দিল চীন। বিরোধী দলের সংসদ সদস্যরা 20 কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন, মির্জা ফখরুল। দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবে না, অর্থমন্ত্রী। 5 আগস্ট সারা দেশে জামায়াতের গণমিছিল। লোডশেডিংয়ে পরিস্থিতির উন্নতি, তবে কিছু এলাকায় থাকবে ঘাটতি, বিদ্যুৎ মন্ত্রী। এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব। চিকিৎসা শেষে কারাগারে পাঠানো হলো দীপুমণিকে। জুলাই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এমপি মমতাজ। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের আয়কর নথি জব্দের আদেশ। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কর ভার লাঘব, কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশীয় শিল্প ও বেসরকারি উচ্চ শিক্ষার প্রসারে একাধিক জনবান্ধব সংশোধনী প্রস্তাব এনেছেন প্রধানমন্ত্রী। সোমবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব প্রস্তাব তুলে ধরেন। তিনি কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহার করার বিষয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। দেশের শিক্ষা ও কর্মসংস্থান খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর প্রযোজ্য 10% কর হ্রাস করে 5% করার প্রস্তাব করেন। তবে একই সঙ্গে এসব বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও উন্নয়ন জোরদার করা, শিক্ষার্থীদের বহু ভাষায় পারদর্শী করতে ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় সংসদের সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবকে অভিনন্দন জানান। কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল 2026 জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাশের জন্য উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাজেট আলোচনার সময় দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী 5 অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী 2026-27 ও 2027-28 অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা, 2028-29 ও 2029-30 অর্থ বছরে 4,50,000 টাকা এবং 2030-31 অর্থ বছরে 5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীন তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে আবারও স্পষ্ট করেছে। একই সঙ্গে দেশটি জোর দিয়ে বলেছে, বাংলাদেশ ও চীনের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ভারতের উদ্বেগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুং জিয়াকুন বলেন, আমি জোর দিয়ে বলতে চাই, চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। চীনের ভাষ্য, তিস্তা প্রকল্পটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। গুয়া জিয়াকুন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনকল্যাণমূলক প্রকল্প। চীন এই প্রকল্পে যথাসাধ্য সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরো বলেন, চীন বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় আরো জোরদার করতে এবং অর্থনীতি, বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা ও জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত। জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার জন্য প্রায় 20 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে 300 বৃদ্ধিতে দেওয়া বিবৃতিতে স্থানীয় সরকার মন্ত্রী একথা জানান। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এ সময় সভাপতিত্ব করেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশনের বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকা মঞ্জুর করেছেন। তিনি বলেন, মসজিদ, গোরস্থান, ঈদগাহের জন্যই বরাদ্দ দেওয়া হয়েছে। মির্জা ফখরুলের বিবৃতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদ জানান, তিনি নিজে দীর্ঘদিন সংসদে কাটিয়েছেন, বিরোধী দলের সদস্যও ছিলেন, কিন্তু এ ধরনের কোনো বরাদ্দ কখনো পাননি।
একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলোর মালিকানায় পুরনো মালিকদের ফেরত আসার সুযোগ রেখে ব্যাংক রেজুলেশন আইন 2026-এ যুক্ত করা 18 ক ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে আগামী 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই 18 ক ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে একীভূত হওয়া কোনো দুর্বল ব্যাংকের পূর্বতন মালিকরা পুনরায় মালিকানায় ফিরে আসার আর কোনো সুযোগ পাবে না। ব্যাংক খাতের শৃঙ্খলা ও আমানতকারীদের নিরাপত্তার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত ইসলামী। শনিবার জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই কর্মসূচির ঘোষণা করেন। এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী 5 আগস্ট মঙ্গলবার জামায়াত ইসলামীর সব মহানগরী ও জেলা শাখাকে শান্তিপূর্ণ গণমিছিল করার আহ্বান জানান। গণমিছিল সফল করতে দলটির নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি নিতে এবং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে বলেন তিনি। জামায়াতের গণমিছিলে দলটির নেতাকর্মীদের পাশাপাশি দেশের অন্য নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে তিনি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চান। দেশে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার জাতীয় সংসদে 300 বৃদ্ধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, রবিবারের তুলনায় বর্তমান পরিস্থিতি অনেকটা স্বস্তিদায়ক এবং সরকার ঘাটতি কমিয়ে আনার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। মন্ত্রী সংসদে দেওয়া বক্তব্যে উল্লেখ করেন, কারিগরি ত্রুটি ও কয়লা সংকটের কারণে গত 2 দিন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছিল। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন বেড়ে 14,500 মেগাওয়াটে পৌঁছেছে, যেখানে চাহিদার পরিমাণ 14,839 মেগাওয়াট। ফলে বর্তমান লোডশেডিং এর পরিমাণ 339 মেগাওয়াটে নেমে এসেছে। ইকবাল হাসান মাহমুদ বলেন, আমরা চেষ্টা করছি 339 মেগাওয়াটের এই ঘাটতিও কমিয়ে আনার জন্য। পরিস্থিতির উন্নতি লক্ষ্য করে সরকার অত্যন্ত সচেষ্ট রয়েছে। তবে পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে বলে তিনি সতর্ক করেন। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনবিআরের কর প্রশাসনের সদস্য আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 15তম বিসিএস ক্যাডার কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন। কর্মজীবনে তিনি কর অঞ্চল 15 এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম উল্কা গেমস থেকে বকেয়া কর আদায়ে উদ্যোগও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত জটিলতায় কারাগারে অসুস্থ হয়ে পড়েন সাবেক মন্ত্রী দীপু মনি। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে পুনরায় তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে। সোমবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন দীপু মনি। পরে সকাল 8:30টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সকাল 10:30টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। জুলাই আন্দোলনের সময় 2 হত্যা মামলা এবং 1টি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছে হাইকোর্ট। এই সংক্রান্ত বিষয়ে করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন। জানা গেছে, 2টি হত্যা ও 1টি হত্যা চেষ্টা মামলায় মমতাজের জামিনের বিষয়ে রুল জারি হয়েছিল। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছে হাইকোর্ট। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার দুদকের পৃথক 2টি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির এই আদেশ দেন। শাহজাহান খানের ব্যাপারে আবেদনে বলা হয়েছে, আসামি শাহজাহান খান পাবলিক সার্ভেন্ট হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 11,36,00,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রেখে অপরাধমূলক অসদাচরণ এবং 9টি ব্যাংক হিসেবে সন্দেহজনক 86,69,00,000 টাকা লেনদেন করে মানি লন্ডারিং করেছেন। সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।
কাতারে মার্কিন টেকনিক্যাল টিমের সঙ্গে চলতি সপ্তাহে কোনো বৈঠক হচ্ছে না ইরানের। সোমবার দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট জানিয়েছেন, আপাতত তাদের এমন কোনো পরিকল্পনা নেই। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কাতারের সঙ্গে চলমান আলোচনায় অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এবং সেই প্রক্রিয়া যথারীতি এগোচ্ছে। তবে কিছু গণমাধ্যমে খবর এসেছে যে ওয়ার্কিং গ্রুপগুলোর কারিগরি আলোচনা দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ধরনের খবর এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি। গারিবাবাদি আরো বলেন, যখন প্রয়োজনীয় শর্তাবলী পূরণ হবে এবং তারিখ স্থান নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যাবে, তখনই নির্ধারিত ওয়ার্কিং গ্রুপের কাঠামোয় কারিগরি আলোচনার প্রথম পর্ব শুরু হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা চলছে। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।